বৌদি, বৌদি। ডাকটা যে তার উদ্দেশ্যে বুঝতে একটু সময় লাগে। তাকে দেখলে বিবাহিতা তো মনে হয় না। রাস্তাঘাটে অচেনা লোক দিদিই ডাকে আজকাল। ফুটপাত ঘেঁষে দাঁড়ানো একটি গাড়ি, ড্রাইভারের মুখটি চেনা। ড্রাইভার দিলীপ দা। আর পেছনে বুকটা ধকধক করে ওঠে মণিমালার। না, সে নয়, তবে পেছনে বসা তার শ্বশুর মশাই, মানে প্রাক্তন শ্বশুর মশাই সুবিমল বাবু। উঠে এসো, বাড়ি পৌঁছে দিই। আজ বাস অটো পাওয়ার কোনো আশা নেই, এসো। মণিমালার ইচ্ছে হয় না করে দেয়। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে ওদের দিতে চাওয়া সব কিছুতেই সে না করে দিয়েছে, এখনও করতে চায়। নমস্কার, আমি স্বাগতা, আর আজকে আমার নিবেদন আনন্দিতা চৌধুরীর লেখা আশীর্বাদ। ফুটপাতে ভিড় করে মানুষ, চোখে মুখে সবারই অসহায় অপেক্ষা। বাস আসেনি অনেকক্ষণ, আসবে কি না তারও কোনো ঠিক নেই। এক একটা অটো কোনো ঘুরপথে যদি বা এসে পড়ে, তার উপর ঝাঁপিয়ে পড়ে 50টা লোক। কোথায় নাকি বেপরোয়া কোনো লরি একটি শিশুকে ধাক্কা মেরে পালিয়েছে। মারমুখী জনতার প্রতিবাদে দোকানপাট ভাঙচুর, রাস্তা অবরোধ, যানবাহন বন্ধ। অফিস ফেরত মানুষগুলোর মনে শিশু আর তার পরিবারের লোকজনের প্রতি সহানুভূতি ছাপিয়ে নিজেদের বাড়ি ফেরার দুর্ভাবনাই প্রধান এখন। আর দাঁড়িয়ে থেকে কিছু লাভ আছে নাকি বাড়ির দিকে হাঁটতেই শুরু করে দেবে ভাবছিল মণিমালা। অনেকটা পথ, অন্তত খানিকটা এগোলে যদি রিক্সা টিক্সা কিছু পাওয়া যায়। বৌদি, বৌদি। ডাকটা যে তার উদ্দেশ্যে বুঝতে একটু সময় লাগে। তাকে দেখলে বিবাহিতা তো মনে হয় না। রাস্তাঘাটে অচেনা লোক দিদিই ডাকে আজকাল। ফুটপাত ঘেঁষে দাঁড়ানো একটি গাড়ি, ড্রাইভারের মুখটি চেনা। ড্রাইভার দিলীপ দা। আর পেছনে বুকটা ধকধক করে ওঠে মণিমালার। না, সে নয়, তবে পেছনে বসা তার শ্বশুর মশাই, মানে প্রাক্তন শ্বশুর মশাই সুবিমল বাবু। উঠে এসো, বাড়ি পৌঁছে দিই। আজ বাস অটো পাওয়ার কোনো আশা নেই, এসো। মণিমালার ইচ্ছে হয় না করে দেয়। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে ওদের দিতে চাওয়া সব কিছুতেই সে না করে দিয়েছে, এখনও করতে চায়। কিন্তু আজ রাস্তার যা অবস্থা, আকাশটাও কালো করে আসছে। বেশি দেরি হলে মা আজকাল এত অস্থির হয়ে পড়ে। ভয় মেয়ের শারীরিক নিরাপত্তার, আবার বিয়ে ভাঙা মেয়ে দেরি করে বাড়ি ফিরলে পাড়ার লোকের লকলকে জিভেরও। কি করবে এখন? দিলীপ দা দরজা খুলে দাঁড়িয়ে আছে। এক প্রকার বাধ্য হয়েই পিছনের সিটে উঠে বসে মণিমালা। বাস স্টপের ভিড়ের ঈর্ষা ভরা চোখের সামনে বেশ অস্বস্তি লাগে যদিও। কেমন আছো মণিমালা? ঠিকই তো, বাড়ির সবাই তাকে মণি ডাকলেও উনি সব সময় পুরো নামে ডাকতেন তাকে। তাকিয়ে দেখে মণিমালা। খুব একটা লম্বা চওড়া চেহারা ছিল না কখনোই, কিন্তু এতটা শীর্ণও ছিল কি? অসুখ বিসুখ হয়েছিল নাকি? আপনি ভালো আছেন? সামনে থেকে আগে ভাগে উত্তর দেয় দিলীপ। বড় হার্ট অ্যাটাক হয়েছিল বৌদি, জমে মানুষে টানাটানি। আহ, ওসব কথা থাক দিলীপ, তোমার বাবা মা এখন কেমন আছেন মণিমালা? মণিমালার ইচ্ছে হয় বলে, মধ্যবিত্তের একমাত্র মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পাকাপাকিভাবে ফিরে এলে তার বাবা মা যেমন থাকে তেমনই আছেন। মুখে বলে, ঠিকই আছেন। প্রাক্তন শাশুড়ির কথা জানতে চাওয়া তার উচিত কি? কিন্তু কিভাবে? মা সে ডাকতে চায় না আর। বাড়ির সবাই কেমন আছেন বলবে? না না, তার তো ভাববে তার কথা জানতে চাইছে। উফ, কেন যে মরতে গাড়িতে উঠতে গেল মণিমালা। আয়না দিয়ে মাঝে মাঝেই তাকে দেখছে দিলীপ দা। কৌতূহল বশ মানছে না বোঝাই যাচ্ছে। বিয়ের পরদিন ফুল সাজানো গাড়িতে শ্বশুরবাড়ি যাওয়ার সময় সারথির আসনে ছিল এই দিলীপ দাই। আবার সেদিন যখন মণিমালা ও বাড়ির পর্ব চুকিয়ে মালপত্র নিয়ে বেরিয়ে আসছিল,
ছুটে এসেছিল দিলীপ। আমায় দিন বৌদি, গাড়িতে রাখি, আমি পৌঁছে দিই আপনাকে। কোথায় যাবেন, বাপের বাড়ি? মণিমালা বলেছিল, দরকার নেই, আপনি একটা ট্যাক্সি ডেকে দিন বরং। আচ্ছা, দিলীপ যা জানতো না, তার ফুলে যাওয়া মুখ, ভারী ব্যাগ তুলতে ব্যথা পাওয়া হাত, সব লক্ষ্য করেছিল। চিৎকার শুনেছিল সুদীপের, বলে বেরিয়েছিল সবাইকে। উফ, কেন আবার ওইসব ভাবছে? আর তাছাড়া কারো কিছু জানার আর বাকি বা কি আছে? এখন না হয় কোনো মতে ওইসব ভুলে পথটুকু ভদ্রতা করে কাটিয়ে দিতে চেষ্টা করা যাক। কেমন আছেন দিলীপদা? মেয়ের কোন ক্লাস হলো? 11 ক্লাস বৌদি, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। বাহ, কি পড়ছে? মণিমালা যে নেহাত নিরুপায় হয়েই গাড়িতে উঠেছে, খুবই অস্বস্তিতে আছে, নেহাত ভদ্রতাবশত কথাবার্তা চালাচ্ছে, নেমে যেতে পারলে বাঁচে, বুঝতে পারেন সুবিমলবাবু। তবু ওর নিজের কিন্তু ভালো লাগছে। ভাগ্যিস ডাক্তার দেখিয়ে ফেরার সময় রাস্তা আটকে ঘুরপথ এদিকে এসে পড়েছিলেন। মেয়েটার অফিস যে আজকাল এদিকে, সেটাও তো জানা ছিল না। অন্তত দেখা তো হলো। মাঝে মাঝেই মনে হয় মেয়েটার কথা, খোঁজ নিতে ইচ্ছে করে। কোন মুখে নেবেন? ছেলেটা, তার নিজের ছেলে, এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিল। হ্যাঁ, উনি তাই মানেন। ছেলে মানে কিনা জানেন না, ছেলের মা মানেন না মোটেই। কিন্তু উনি নিজে অপরাধবোধ কাটাতে পারেন না, পারেননি কোনো দিন। কত ধুমধাম করে বাড়ি এনেছিলেন মেয়েটাকে, কত আলো, কত গান, কত হাসি, গল্প, খাওয়া দাওয়া। যেদিন চলে গেল, দুটো সুটকেস, দুটো ব্যাগ নিয়ে, শুকনো মুখে ছলছল চোখে দিলীপের ডেকে দেওয়া ট্যাক্সিতে উঠে লজ্জায় সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি উনি। রুমা অবশ্য বলেছিল, যাচ্ছ যাও, ঠিক সুরসুর করে ফিরতে হবে। উনি শুধু বলতে পেরেছিলেন, ছি রুমা, ছি। মণিমালার বাবার সহকর্মী, ওদিকে তার শাশুড়ির দূরসম্পর্কের এক আত্মীয় সূত্রে আসে সম্বন্ধটি। ছেলের পড়াশোনা, বাড়িঘর, চাকরি, মেয়ের রূপ, পড়াশোনা, আজকাল চাকরিও, এইটুকুই তো দেখা হয়। এখানেও হলো, এবং সব দিকে মিলে যাওয়ায় বিয়েটাও হয়েই যায়। যেটা কারো মনে হয়নি জানানোর প্রয়োজন, সেটা হলো ছেলেটির স্বভাব। সুদীপের মা গদগদ হয়ে বলেন, চিরকাল বলে এসেছেন, আমার বাবুর যা রাগ না ছোট থেকেই, কোনো কিছু মনের মতো না হলেই জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভেঙে একাকার কাণ্ড। বেটা ছেলের রাগ, বাবা! এই তাণ্ডব রাগের প্রথম প্রকাশ মণিমালা দেখে বিয়ের মাস কয়েক পরে। অফিসে ইয়ার এন্ডিংয়ের কাজ চলছে, ফিরতে রাত হচ্ছে মণিমালার। সেদিন সুদীপ হঠাৎ সিনেমার টিকিট কেটে জানায় তাকে, অনেক চেষ্টা করেও ঠিক সময় পৌঁছতে পারে না মণিমালা। বাড়ি ফিরে দেখে আবহাওয়া থমথমে, শাশুড়ির মুখ ভার। শুধু অফিস অফিস করলেই চলে না মণি, বরের মনটাও একটু বুঝতে হয়। নিজেদের ঘরে ঢুকতেই শুরু হয় বাবুর চিৎকার। ওদের দুজনের সঙ্গে আরেক বন্ধু দম্পতির নাকি যাওয়ার কথা ছিল, তাদের সামনে সম্মানহানি হয়েছে তার। নিজেকে কি মনে করে মণি? কোথায় কি করে বেড়াচ্ছিল মণি অফিসের নামে? ইত্যাদি ইত্যাদি। চিরকাল ঠান্ডা, শান্ত, চুপচাপ পরিবারের মেয়ে মণিমালা। এই চিৎকার চেঁচামেচি দেখার অভ্যেস নেই, স্তম্ভিত হয়ে যায় সে। এরপর থেকে প্রায়ই ছোট ছোট কারণে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ভাঙা, ভাতের থালা ঠেলে ফেলা, দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাওয়া, তারপর ঘন্টার পর ঘন্টা বাড়ি না ফেরা, ফোন না ধরা, জেরবার হয়ে যেত মণিমালা। কিসে যে কি প্রতিক্রিয়া হবে, কিসে সুদীপ রেগে যাবে, সেই টেনশনে আতঙ্কে কেমন সিটিয়ে থাকতো সে। মেপে মেপে পা ফেলতে ফেলতে, হিসেব করে কথা বলতে বলতে তার স্বাভাবিক হাসি খুশি স্বভাবটাই যেন হারিয়ে যেতে বসেছিল। প্রতিবার শাশুড়ি বলতেন, জানো তো ওর মাথা গরম, রাগিয়ে না দিলেই পারো, একটু মন ঝুঁকিয়ে চললে ক্ষতি কি? শ্বশুরমশাই প্রতিবার বকাবকি করতেন, তিরস্কার করতেন ছেলেকে।
প্রতিবারের ঘটনার পর কাঁচুমাচু মুখে সরি বলতো সুদীপ, কিন্তু সেইবার, সেই দিন শুধু গলা নয়, হাত তুলল সুদীপ। কেন আর মনে নেই মণিমালার, শুধু মনে আছে মুচড়ে ধরা কবজি আর চড় পড়া গালে অসহ্য ব্যথা, তার থেকেও অসহ্য বিস্ময়। তাদের মতো ভদ্র শিক্ষিত চাকুরিরতা মেয়েও বরের হাতে মার খায়। ছুটে এসেছিলেন শ্বশুর শাশুড়ি। সুদীপ ততক্ষণে বেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণ থম মেরে বসে থেকে নিজের ব্যাগ গোছাতে শুরু করে মণিমালা। শ্বশুরমশাই বারবার বলেন, একটু ভেবে দেখো মণিমালা, জানি অন্যায় করেছে, তবু আর একবার আমি কথা বলবো ওর সঙ্গে। শাশুড়ি বলেন, বেশি দেমাগ দেখিয়ে বেরিয়ে গেলে কিন্তু এই বাড়িতে আর না। ওই বাড়িতে আর ফেরেনি মণিমালা। কিছু চাইনি, নেয়নি মামলার তাড়াতাড়ি নিষ্পত্তি ছাড়া। ভোলার চেষ্টা করেছে সেই দুঃস্বপ্নের দিনগুলো, কিন্তু আজ স্মৃতি আবার ভিড় করে আসে। অতীতে তলিয়ে যায় মণিমালা। পাশের একটা গাড়ির জোর হর্নে চটক ভেঙে হঠাৎ দেখে বাড়ির কাছের বড় রাস্তা এসে গেছে গাড়িটা। থামাতে বলে মণিমালা। বাড়ি অবধি নিয়ে যাওয়া মানেই বাবা মায়ের 100 প্রশ্ন, তার চেয়ে এখানে নেমে যাওয়াই ভালো। যাওয়ার সময় পিছন ফিরে একবার তাকিয়ে মণিমালা বলে, সাবধানে থাকবেন, আসি দিলীপদা। তার হেঁটে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন সুবিমল বাবু। মেয়েটা একবারও বাবা বলে ডাকলো না আজ। ডাকতো আগে, খুব মিষ্টি করে ডাকতো। নাম ধরে ডাকলে কখনো শুধু আসছি কিংবা কি বলে সাড়া দিত না, সব সময় বলতো, হ্যাঁ বাবা, আসছি বাবা, যাই বাবা, বাবা খেতে দিয়েছি আসুন, বাবা চা খাবেন, বাবা এই যে আজকের কাগজটা। বকাবকিও করতো, কেন মনে করে প্রেশার ওষুধটা খাননি বাবা, বাবা এত রাত জেগে টিভি দেখছেন কেন, শুতে যান। অনেক সময় শুধু এই বাবা ডাকটা শোনার জন্যই উনি মণিমালাকে ডাকাডাকি করতেন। ছেলের সময় নেই, মর্জিও নেই বাবাকে ডেকে দুদণ্ড কথা বলার, সে ধারে কাছে ঘেঁষেই না বিশেষ। এই পরের মেয়ের মুখে বাবা ডাক তাই প্রাণ জুড়ত। আজ ডাকলো না, একবারও না। কেনই বা ডাকবে? বিয়ের পরের দিন যখন আনতে গেছিলেন, মণিমালার মা মাসি কাকিরা কান্নাকাটি করছিল। মণিমালার চোখেও জল দেখেছিলেন। মণিমালার বাবা অশোকবাবুর চোখ দুটো শুকনো, মুখে কোনো কথা নেই, শুধু 2 হাত দিয়ে সুবিমল বাবুর 2টি হাত চেপে ধরেছিলেন। কি বলছিল হাত দুটো? আমার প্রাণটা সঁপে দিলাম আপনাদের হাতে, আমার তিল তিল গড়ে তোলার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আমার ছোট্ট পুতুল, আমার চোখের মণি, আমার আদরের ধন তুলে দিলাম আপনাদের হাতে। ভালো রাখবেন, যত্নে রাখবেন। এতদিন আমি রেখেছি, আজ থেকে ওকে ভালো রাখার দায়িত্ব আপনাদের। সুবিমল বাবুর নিজের 2 হাত মুঠোয় ধরা ওই 2টি হাতকে নীরবে বলেছিল, হ্যাঁ রাখবো, শপথ করছি ওকে ভালো রাখার দায়িত্ব আজ থেকে আমার, আমার ছেলের, আমার পরিবারের। বাবা হওয়ার সেই অঙ্গীকার রাখতে পারেননি, তাই বাবা ডাক শোনার অধিকারও হারিয়েছেন সুবিমল বাবু। তবু মেয়েটার এই সোজা হেঁটে যাওয়াটা দেখে ভালো লাগে। মনে মনে বলেন, বাঁচো মা, মাথা উঁচু করে বাঁচো। সমাপ্ত। কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।